গোলাম মাওলা রনি, অনেকে আপনারা তাকে চিনে থাকেন বা চিনবেন, অনেকেই চিনেন তাকে। তো তার একটা তো ইউটিউব চ্যানেল আছে, প্রতিনিয়ত ভিডিও উনি দেন এবং অনেকেই মনে করেন যে উনি একজন বুদ্ধিজীবী। এখন কথিত বুদ্ধিজীবী নাকি স্বঘোষিত বুদ্ধিজীবীকে জানে, বাট তারপরও যেহেতু রাজনীতি বিশ্লেষণ করেন, নিজস্ব স্টাইলে অনেক কথাবার্তা বলেন। এখন এই ভদ্রলোককে এইবার বিএনপি কেন নমিনেশন দেয় না, এটা কিন্তু আমি বুঝি নাই, এটা কিন্তু আমি বুঝতে ব্যর্থ হয়েছি। বিএনপিতেই তো রাজনীতি করতো লাস্টের দিকে, তাই না? নাকি চেষ্টা করে নাই কি জানি, যাজ্ঞা সেটা ভিন্ন কথা। উনি একটা জ্ঞানগর্ভ পোস্ট প্রসব করেছেন। সেই জ্ঞানগর্ভ পোস্টটা কি? উনি বলছেন যে ট্রাম্পের বিরুদ্ধে লাখ লাখ মার্কিন নাগরিক রাস্তায় নেমেছেন। আচ্ছা, তা তো এটা তো খুব স্বাভাবিক একটা ব্যাপার, এরকম তো আর নতুন না। সেই ভিয়েতনাম যুদ্ধ থেকে শুরু করে পরবর্তীতে যখন ওই যে বুশ যখন ইরাক আক্রমণ করছিল, তখনও এরকম লাখ লাখ মার্কিন নাগরিক রাস্তায় তাদের বিরুদ্ধে নামছিল। এটা নতুন কিছু না। এখন ডোনাল্ড ট্রাম্প ইরান আক্রমণ করছে, অতএব লাখ লাখ মার্কিন নাগরিক নামতেই পারে, কারণ বাক স্বাধীনতার দেশ, তাই না? গণতান্ত্রিক দেশে আমেরিকা, সেখানে যে কেউই সরকারের যে কোনো পদক্ষেপের সমালোচনা করে প্রতিবাদ করতে পারে, এটা তাদের রাইট, যেটা নাকি আমরা বাংলাদেশে অনেক ক্ষেত্রে আমরা পারি না। তো যাই হোক, এখন তো লাখ লাখ নাগরিক রাস্তায় নামছে বলে এই গোলাম মাওলা রনি একটা দুর্দান্ত সিদ্ধান্তে চলে গেছে, যেটা নাকি বাংলাদেশের তৌহিদি জনতা এবং মুমিন মুসলমানের জন্য খুবই খুবই একেবারে আকর্ষণীয় বক্তব্য। অর্থাৎ তারা কিন্তু এটাকে গ্রহণ করবে। তো সেটা কি? তো ট্রাম্পের বিরুদ্ধে লাখ লাখ মার্কিন নাগরিক রাস্তায় নেমেছেন, এর অর্থ আমেরিকা পরাজিত হয়েছে এবং ট্রাম্পের রাজনীতিও শেষ। ভাই, আপনার কাছ থেকে এই ধরনের বালখিল্য কথাবার্তা কিন্তু অন্তত ব্যক্তিগতভাবে আমি আশা করি নাই। আপনি এটা কোন ধরনের সিদ্ধান্তে আসলেন, উপসংহারে আসলেন আমেরিকা পরাজিত হয়েছে? আমেরিকা পরাজিত হয়েছে মানে আমেরিকা কি বলেন না বলেন? ওই যেটা আগেই বলছি, যে যখন ভিয়েতনামের যুদ্ধ করতে গেছিল আমেরিকা, তখন কি আমেরিকাতে এরকম লাখ লাখ মানুষ রাস্তায় নামছিল না? আপনি তো ইতিহাসের ছাত্র, যতটা আমি শুনছি বা সেরকম বলে থাকেন, বা ইতিহাস ভালোই জানেন, আপনার বক্তব্য থেকে বোঝা যায়। তো সেই ভিয়েতনাম যুদ্ধে আজকে থেকে 50 বছর আগে তখনও তো এরকম লাখ লাখ লোক রাস্তায় নামছিল, কি নামে নাই? এরপরে জর্জ বুশ যখন আমেরিকা আক্রমণ করলো, ওই যে যখন সাদ্দাম হোসেন ছিল, তো তখনও তো লাখ লাখ লোক এই আমেরিকা সহ তারপরে ইউরোপে নামছিল, কি নামে নাই? নামছিল। তো বাংলাদেশেও তো তখন ওই যে সাদ্দামের পক্ষে কত মিছিল, তাই না? এবং তখন সাদ্দামকে ভালোবেসে বাংলাদেশে ব্যাপকভাবে বাচ্চা কাচ্চার নাম সাদ্দাম হোসেন রাখছিল, সেটা তো আপনি জানেন। তো তারই ধারাবাহিকতায় ডোনাল্ড ট্রাম্প এসে এখন এই যে ইরান আক্রমণ করছে, তো রাস্তায় নামছে, গণতান্ত্রিক অধিকার, তাদের বাক স্বাধীনতা, তাই না? তো রাস্তায় নামছে। তো তাতে করে আমেরিকা পরাজিত হয়ে গেল কী করে? আপনি কি জানেন না আমেরিকা হলে 1 নম্বর পরাশক্তি এই দুনিয়াতে এখন, রাইট? এবং আমেরিকার অর্থনীতি টিকে থাকতে গেলে, মানে অর্থনীতিকে টিকিয়ে রাখতে গেলে, এবং একই সঙ্গে গোটা পৃথিবীতে তাদের যে প্রভুত্ব মাতবাড়ি যে প্রভাব, এটা বিস্তার, এটা বজায় রাখতে গেলে আমেরিকাকে কিছু বছর অন্তর অন্তর, এরকম 15-20 বছর অন্তর অন্তর এরকম যুদ্ধে লিপ্ত হতে হয়। এছাড়া কিন্তু তাদের কোনো উপায় নেই। যুদ্ধ তাদের এভাবে করতেই হয়, এটা তাদের রাষ্ট্রীয় পলিসি, এমন না যেটা নতুন কোনো পলিসি না। অতএব কেন যুদ্ধে লিপ্ত হতে হয় সেটা নিয়ে একটু পরে আমি ব্যাখ্যা দেবো। আর আপনি বললেন যে ট্রাম্পের রাজনীতিও শেষ, কী উল্টাপাল্টা কথা বললেন? ট্রাম্পের রাজনীতি তো এমনিও শেষ, সে এবার 2nd টার্ম প্রেসিডেন্ট, তাই না? আর সে তো পেশায় ব্যবসায়ী। তো 2nd টার্ম যেহেতু এটা তার, অতএব পরবর্তীতে তো আর এরকম আর প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার আর তার কোনো সুযোগ নেই। তাদের কনস্টিটিউশনাল নীতি তো এটা, তাই না? যে কোনো ব্যক্তি 2 বারের বেশি প্রেসিডেন্ট হতে পারবে না। সুতরাং তার রাজনীতি তো এমনিও শেষ, অর্থাৎ এই মেয়াদ শেষ হলে তার অবসরে যেতে হবে, তাই না? ব্যবসা বাণিজ্য নিয়ে কাটাতে হবে বাকি জীবন। আর বয়সও হয়ে গেছে, মনে ব্যবসা বাণিজ্যও করবে না, রিটায়ার্ড লাইফ লিড করবে। তার বয়স কি কম নাকি? 80 তো মনে ক্রস করছে নাকি? যাই হোক, এইবার আসা যাক যে আমেরিকার কেন ওই 15-20 বছর অন্তর অন্তর যুদ্ধে লিপ্ত হতে হয়, এবং সেটা না করে কিন্তু তার কোনো উপায় নাই। এটা যদি 15-20 বছর পার হয়ে গেল, আমেরিকা চুপচাপ আছে, কোনো জায়গায় কোনো যুদ্ধ করে না, তখন আমেরিকা নিজেরাই কিন্তু বাইর করে কোথায় গিয়ে যুদ্ধ করা যায়।
এটা তাদের দেশের স্বার্থে, তাদের সাম্রাজ্যবাদিতার স্বার্থে, তাদের শক্তিমত্তা প্রভাব বলয় রক্ষার স্বার্থেই করতে হয়। এবং যখন কোনো যুদ্ধ থাকে না, ওই 15-20 বছর পার হওয়ার পর শান্তিতে, তখন কিন্তু তারা পাগল হয়ে যায় কোথায় কি যুদ্ধ করা যায় এটা মানে খোঁজার জন্য। হ্যাঁ, তো কেন এই যুদ্ধটা করতে হয় সেটা আমি বলছি। তবে মনে করেন না আমি এইটা বলছি বলে আমি আবার যুদ্ধের পক্ষে না, বিষয়টা হলে তা না, আমি জাস্ট বাস্তবের ঘটনাগুলো বলছি, ক্লিয়ার। আমি যুদ্ধের পক্ষে টক্ষে না, দুনিয়ার কেউ কি যুদ্ধের পক্ষে হয় নাকি? কোনো মানে আমাদের মতো সাধারণ মানুষ তো যুদ্ধের পক্ষে হয় না, এটা ভেজাল। যেমন বাংলাদেশে এখন এই যুদ্ধের কারণে এই যে তেল নিয়ে তেললেস মাতি হচ্ছে, তাই না? আপনি নিজেও তো মনে হয় যে ভুক্তভোগী হচ্ছেন, আমরা গাড়িতে তেল মেল ভাসছেন না, সমস্যা না। তো আসলে আমি যুদ্ধের পক্ষে টক্ষে না, কিন্তু বিষয় যেটা মানে বাস্তব ঘটনা যেটা, আমি জাস্ট সেইটাই উপস্থাপন করার চেষ্টা করছি। প্রথমত যুদ্ধ তাদেরকে করতে হয় কারণ এই 15-20 বছরের মধ্যে আরও নিত্য নতুন সফিস্টিকেটেড নানা প্রকার অস্ত্রপাতি এগুলো প্রোডাকশনে চলে আসে গবেষণার পর। হ্যাঁ, ফলে হচ্ছে পুরনো অস্ত্রপাতি যে গোডাউন যেগুলো ভর্তি আছে পুরনো অস্ত্রপাতি দিয়ে, ওইগুলো খালাস করা দরকার পড়ে। হয় কেজি দরে বিক্রি করতে হবে, ওই বাংলাদেশে যেমন ভাঙ্গাড়ির দোকানে কেজি দরে বিক্রি করা যায়, তো এখন ওদের দেশে তো আমেরিকায় তো এরকম সিস্টেম নাই মনে হয়। তাহলে কী করতে হবে? তাহলে চলো এখন যুদ্ধ করে এই গোডাউনটা খালি করি, এটা হলো প্রথম পয়েন্ট। আর নাম্বার 2, ওই যেটা বললাম যে নতুন নানা রকম সফিস্টিকেটেড টেকনোলজিক্যাল নানা প্রেসিশন অস্ত্রপাতি যেটা নতুন তৈরি হয়, এগুলার ধার কত, মানে পরীক্ষা নিরীক্ষা করা লাগে যে এগুলা যুদ্ধক্ষেত্রে আসলে কতটা ধার, বা এগুলো যুদ্ধক্ষেত্রে কতটা ফলপ্রসূ কার্যকর, এটা পরীক্ষার জন্য তো খালি ওই গবেষণাগারে বা ওই মরুভূমির মধ্যে গুলি মারল টাললো তাতে হয় না। প্রকৃত যুদ্ধক্ষেত্রে এটার প্রয়োগ করে দেখতে হয় যে এটা কী হাল হকিকত। তো এটার জন্যও কিন্তু যুদ্ধ লাগে, এটা হলো 2 নম্বর পয়েন্ট, ঠিক আছে। আর 3 নম্বর যে বিষয়টা, এই যে অস্ত্রপাতি এখন যে নতুন নানা কিসিমের ব্যবহৃত হচ্ছে, তাই না, এগুলোর একটা এখানে এক্সিবিশন মানে প্রদর্শনী হচ্ছে সারা পৃথিবীতে, দেখানো হচ্ছে। যেমন এই যে ইসরায়েলের অস্ত্রের ধার কেমন, আমেরিকার অস্ত্রের ধার কেমন, এবং এই তুলনায় অন্যান্য দেশের অস্ত্র কেন নিম্নমানের, এটার একটা এখানে এক্সিবিশন হচ্ছে। ফলে এটা কিন্তু একটা মার্কেটিংও। অতঃপর যুদ্ধ বন্ধ হয়ে গেলে যাদের পক্ষ হয়ে বা যাদের সাথে যুদ্ধ করলো, দেখা যাবে আমেরিকা তাদের কাছে অস্ত্রপাতি বেচা শুরু করবে বিলিয়ন ডলারের, ক্লিয়ার। তো এটা হলো নাম্বার 3 পয়েন্ট। এবার নাম্বার 4 হচ্ছে আমেরিকা এরকম মাঝে মাঝে যুদ্ধ যদি না করে তাহলে এই গোটা পৃথিবীর মানুষ আমেরিকাকে আসলে আর ভয় পায় না। তো আমেরিকা একটা সাম্রাজ্যবাদী শক্তি, রাইট, বর্তমানে তো 1 নম্বর সোভিয়েত ইউনিয়ন পতনের পর। তো ওরা মাঝে মাঝে এই ধরনের যুদ্ধ বিগ্রহ করে হম্বে তম্বে শৌর্য বীর্য যদি না দেখায় তাহলে গোটা পৃথিবী তো ভাই মানবে না। আমেরিকার মনে করো দৌড় ভিজা বিড়াল, এর কোনো ওই আমরা যে কবিতা পড়ছিলাম না, যে সাপের শিং নেই নাক নেই সবল মারে না, কি একটা কবিতা আমরা পড়ছিলাম না? তো সারা দুনিয়ার মানুষ যখন আমেরিকাকে তাই মনে করবে। তো এটা তো হয় না, তার যে বিষ আছে, বিষ দাঁত আছে আমেরিকার, এটা তো দেখাতে হবে, তাই না? এটা হলো এবং এটা হলো ভয় দেখানো, অন্যান্য দেশগুলোকে জাস্ট ভয় দেখানো যে তোরা আমেরিকার কথার বাইরে যাবে, অবস্থা কাহিল করে দেওয়া হবে। এটা হলো 4 নম্বর। 5 নম্বর হচ্ছে আমেরিকার সাম্রাজ্যবাদিতা গোটা পৃথিবীতে চলে তো তাদের পেট্রোডলারের মাধ্যমে, রাইট। তো গোটা পৃথিবীর এই যে পেট্রোল বা মানে তেল আর কি, এর উপরে তাদের প্রভাব বজায় যদি না থাকে তাহলে তাদের ওই পেট্রোডলারের রাজত্ব তো শেষ হয়ে যায়। কারণ হচ্ছে এই তেল জাতীয় পদার্থ এগুলো যখন কেনা বেচা হয়, লেনদেন হয়, এগুলো তো ওই ডলারের মাধ্যমে লেনদেন হয়, তাই না? তো এখন পৃথিবীর বিভিন্ন দেশের এই তেলের বাজারটা যদি বা তেলের উৎপাদনের দেশগুলা যদি আমেরিকা তার প্রভাব বলয়ের মধ্যে না রাখতে পারে তাহলে তো কেউ ডলারে পেট্রোল বেচা কিনা করবে না। এখন এই যে ব্রিক্স আছে না, ডলারাইজেশন করতে চায়, তো এইটাকে থামানোর জন্য হলেও তো তার এখন সদম্ভে এসে কোনো না কোনো জায়গায় যুদ্ধমুদ্ধ করা লাগবে, এবং সেটা যদি তেল সমৃদ্ধ কোনো দেশের সাথে হয় তাহলে তারও সোনায় সোহাগা, এবং আমেরিকা সেই সুযোগ পেয়ে গেছে ইরানের সাথে, তাই না? তো অতএব এইটা হলো ব্রিক্স নামক যে সংগঠন, যেটা নাকি ডলারাইজেশন করে আমেরিকার প্রভাব থেকে দূরে চলে যাইতে চাচ্ছিল, তাদেরকে মানে হুমকি দেয়া এবং তাদেরকে সতর্ক বার্তা দেওয়া যে সাবধান, কাদের বিরুদ্ধে তোমরা শুরু করতে যাচ্ছ ডলারাইজেশন, মস্কারি। তো এই সমস্ত কারণে আমেরিকার এই যুদ্ধগুলো করা লাগে।
এবং এই 6 নম্বর যে পয়েন্ট সেটা হলো যে এখন এই যে বিপুল পরিমাণে অস্ত্রপাতি এখানে ব্যবহৃত হয়ে গোডাউন তো খালি হয়ে গেল, এখন নতুন করে অস্ত্রপাতি তৈরি হবে না, বিক্রি বাটা এত করা লাগবে, তাই না? এর ফলে প্রচুর লোকের কর্মসংস্থান হবে খোদে আমেরিকাতে, ক্লিয়ার। এবং একই সঙ্গে এই যে ইসরায়েলেও, অতএব এটা কিন্তু তাদের দেশের অর্থনীতির জন্যও কিন্তু বিশাল একটা ব্যাপার, মানে ট্রিলিয়নের ডলারের ব্যবসা বাণিজ্য হবে, লক্ষ লক্ষ লোক কিন্তু কর্মসংস্থান হবে, কাজ পাবে, তাই না? বিভিন্ন অস্ত্র ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে সেখানে এখন রাত দিন 24 ঘন্টা 3 শিফটেই কাজ হবে, তো প্রচুর লোক লাগবে। অর্থাৎ এটা কিন্তু আমেরিকার অর্থনীতিকে ফুলিয়ে ফাঁপিয়ে তুলবে, বুঝছেন? তো এই জন্যে আমেরিকার এই যুদ্ধ এগুলো করা লাগে। আর আমেরিকার সরকার ভালো করেই জানে যে তাদের দেশ গণতান্ত্রিক বা স্বাধীনতার দেশ, তাই না? যে কেউ যে কোনো কিছুর প্রতিবাদ করতে পারে, ও করবে, এটা নিয়ে ওরা মাথা ঘামায় না। তো এটাই ছিল আসলে বক্তব্য। ধন্যবাদ।